হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য যে মুভিটার এক্সপ্লেনেশন নিয়ে এসেছি, আমি জানি তোমরা অনেকদিন যাবৎ এই মুভির জন্য অপেক্ষায় আছো। আর এই মুভিটার নাম হচ্ছে বড় মিয়া ছোট মিয়া। তো চলো মুভির গল্পে প্রবেশ করা যাক। তো গল্পের শুরুতে আমরা দেখতে পারি ভারতীয় সেনাবাহিনী অনেক গুরুত্বপূর্ণ একটি যন্ত্রকে কোথাও নিয়ে যাচ্ছে। সেই যন্ত্রের ব্যাপারে বলা হয় এই যন্ত্রটি ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেটা ছাড়া ভারত আসলে অচল বললেই চলে। যদি এই যন্ত্রটি কখনো ভারতের কোনো শত্রুদের হাতে চলে আসে, তাহলে ভারতের অবস্থা খারাপ হয়ে যাবে। তো যন্ত্রটি নিয়ে যাওয়ার সময় শত্রুরা সেই সেনাবাহিনীর উপর হামলাগুলো দেয়, আর প্রচণ্ড গোলাগুলি শুরু হয়ে যায়, এবং সেই হামলায় অনেক ভারতীয় সেনা নিজেদের জীবন হারিয়ে ফেলে। তার কিছুক্ষণ পরে একজন এন্ট্রি হয়, যে কিনা মাস্ক পরা ছিল। তখন তাকে দেখে ভারতীয় সেনারা ভয় পেয়ে যায়, এবং একজন ভারতীয় সেনা আহত হয়ে তাকে ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, কে তুমি, আর তুমি কি চাও? তখন মাস্ক পরা লোক বলে, আমি প্রেলে, আর আমি ভারতকে শেষ করে দিতে এসেছি। তারপরে যেসব সেনাদেরকে সেখানেই শেষ করে দেয়, আর সেই সাথে সেই তথাকথিত গুরুত্বপূর্ণ যন্ত্রটি নিয়ে চলে যায়। তারপরে সিন কাট হয়, এবং আমরা দেখতে পাই ক্যাপ্টেন মিশাকে দেখা যায়, যে কিনা একজন ইনফর্মারের সাথে দেখা করতে এসছে কিছু ইনফরমেশন নেওয়ার জন্য। সেখানে তার ইনফর্মার বলে ভারতে এক নতুন দুশ্মন চলে এসেছে, যে কিনা পুরো ভারতকে শেষ করে দিতে চায়। ও এমন বড় ক্ষতি করতে চায় যেটা আজ পর্যন্ত ভারতে কখনো হয়নি, এবং ভারতের ইতিহাসে এটাই সবচেয়ে বড় শক্তিশালী আক্রমণ হতে চলেছে। তার ঠিক কিছুক্ষণের মধ্যেই সেই ইনফর্মারকে কে জানি গুলি করে পরবারে পাঠিয়ে দেয়। তখন যে লোক মিশা ইনফর্মারকে গুলি করে, মিশা তাকে দেখে ফেলে এবং তাকে ধরার জন্য তার পিছু ছুটতে থাকে। আমরা তখন দেখি যে গুলি করা লোকটা শুরুতে দেখানো লোকের মতোই মাস্ক পরা ছিল। তখন মিশার সাথে সেই মাস্কওয়ালা লোকের তুমুল ফাইটিং হয়, আর সেই মাস্ক পরা লোক মিশার হাতে বারে বারে মার পাওয়ার পরেও উঠে দাঁড়িয়ে যায়, আর তার শরীরের ক্ষতগুলো আপনা আপনি ঠিক হয়ে যায়। এটা কেন হচ্ছে সেটা আমরা পরে দেখব। আর কিছুক্ষণ মারামারির পরে মিশা মার খেয়ে যখন দুর্বল হয়ে পড়ে, তখন সেই মাস্ক পরা লোকটি মিশাকে আহত অবস্থায় ফেলে রেখে চলে যায়। তারপরে সিন পরিবর্তন হয়। আমরা দেখি যে মাস্ক পরা লোকটি সেই গুরুত্বপূর্ণ যন্ত্রটি নিয়ে যাওয়ার সময় একটি ভারত ভিডিও বানিয়েছিল, এবং সেটা আর্মি হেডকোয়ার্টারে সবাই দেখছিল, যেখানে সেই মাস্ক পরা লোক বলছিল, যেটাতে সে স্পষ্ট হুমকি দিয়েছিল যে আমি ভারতকে ধ্বংস করে দিব। সেই সাথে সে ভারতের সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করেছিল, যদি পারো আমাকে তোমরা 3 দিনের মধ্যে অ্যারেস্ট করে দেখাও, কারণ তোমাদের যন্ত্রটা এখন আমাদের কাছে, আর আমি এই যন্ত্রের সাহায্যে ভারতকে গুগল ম্যাপ থেকে গায়েব করে দিব। এই ভিডিও দেখার পরে সেনাবাহিনীদের অবস্থা খারাপ হয়ে যায়, আর ভাবতে শুরু করে যে এত দামি আর গুরুত্বপূর্ণ যন্ত্র কীভাবে ভারতে ফেরত নিয়ে আসা যায়, কারণ ওই লোককে দেখে তার তো কথা শুনে তাকে সাইকো মনে হচ্ছিল। এই লোক যে কোনো ধরনের বড় ক্ষতি করে দিতে পারে। তখন সেই যন্ত্র ভারতে ফেরত নিয়ে আসার দায়িত্ব কর্নেল আজাদকে দেওয়া হয়। তখন কর্নেল আজাদের মনে সেই সাইকোকে শেষ করার জন্য আর হারানো যন্ত্র ফেরত আনতে দুজন সেনার কথা মনে পড়ে যায়, যাদের একজনের নাম রাকেশ আর একজনের নাম ফিরোজ, যাদের নিকনেম ছিল ফ্রেডি আর রকি। তখন ক্যাপ্টেন মিশা জিজ্ঞেস করে তারা কি পারবে এই মিশন কমপ্লিট করতে। তখন কর্নেল আজাদ ফ্রেডি আর রকির কঠিন একটা মিশনের ভালোভাবে শেষ করার একটা কাহিনী শোনায়, এবং সবাই রাজি হয়। তখন এই মিশন শুধুমাত্র ফ্রেডি আর রকিকেই করতে পারবে, আর কেউ পারবে না। তারপরে আমাদেরকে 8 বছর আগের সিন দেখানো হয়, যেখানে বালুচিস্তানে একটি সন্ত্রাসী ইন্ডিয়ান অ্যাম্বাসেডর আর তার পুরো পরিবারকে বন্দি করে ফেলেছিল, আর সন্ত্রাসীদের ডিমান্ড ছিল তাদেরই এক সন্ত্রাসীকে মুক্ত করতে হবে, যে কি না অনেক বড় একজন সন্ত্রাসীর ছেলে ছিল। কর্নেল আজাদ বলে, আমরা সেই সন্ত্রাসীকে কখনোই মুক্ত করব না, এই জন্য যে কোনো মূল্যে তাদেরকে এই সন্ত্রাসীদের হাত থেকে সেই পরিবারকে বাঁচাতে হবে। তখন সেই মিশনের নাম দেওয়া হয়, সেটা নিয়ে তারা দ্বিধায় পড়ে যায়। তারপরে নাম সেই মিশনের ঠিক নাম করে বড় মিয়া ছোট মিয়া। তারপরে সিনে আমরা দেখতে পারি ফ্রেডি আর রকি তাদের মিশনে চলে যায়, যেখানে আমরা দেখি তারা দুজন সব সন্ত্রাসীদের এক এক করে মারতে থাকে, আর অ্যাম্বাসেডরের কাছে গিয়ে পৌঁছায়। যখনই সন্ত্রাসীদেরকে শেষ করে সেই ফ্যামিলিকে নিয়ে চলে আসবে, ঠিক তখনই আরও অনেক সন্ত্রাসীরা সেখানে চলে আসে, আর তখন মারামারি আর গোলাগুলি শব্দে নিচে থাকা সব সন্ত্রাসীরা খবর পেয়ে যায়। তারপর সব সন্ত্রাসীরা তাদের মাঠের উপরে চলে আসে। সেখানে ফ্রেডি আর রকির সাথে সন্ত্রাসীদের দুর্দান্ত গান ফাইট হয়, আর সেখানে থাকা সকল সন্ত্রাসীদের শেষ করে দেয়। তারপরে তারা সেই জিম্মিদের উদ্ধার করে, সেই মিশন সম্পন্ন করে। তখন তারা দেখে একজন সন্ত্রাসী নিচে আহত অবস্থায় পড়ে থাকে। আর যখন ফ্রেডি আর রকি তাদের হেলিকপ্টারে করে যাওয়া শুরু করবে, তখনই ফ্রেডি রকিকে জিজ্ঞেস করে বোমের ট্রিগার কোথায়। তখন ফ্রেডি গাড়িতে বোম সেট করতে রেখেছিল,
যেটা ট্রিগার রকির কাছে ছিল, আর রকি সেই ট্রিগার ভুলে গাড়িতেই ফেলে আসে। তখন ফ্রেডি বারে বারে সেই ট্রিগারের কথা বলতে থাকে। তাদের এমন কথা শুনে সেখানে থাকা সন্ত্রাসীদের লিডার মনে করে ট্রিগারটা তাদের খুব জরুরি একটা জিনিস, আর সেই ট্রিগারটি হাতে নিয়ে ফ্রেডিকে বারে বারে ভয় দেখানোর জন্য জিজ্ঞেস করতে থাকে, টিপ দিয়ে দেবো, টিপ দিয়ে দেবো। তখন ফ্রেডি অ্যাক্টিং করে জোরে জোরে চিৎকার করে বলতে থাকে, এই কাজ করিস না প্লিজ, এই কাজ করিস না, এই ট্রিগার চাপলে আমরা সবাই মারা যাব। তখন আর সেই কথা শুনে বেচারা টেরোরিস্ট ট্রিগার চাপ দিয়ে দেয়, যার জন্য সেখানে অনেক বড় একটা বিস্ফোরণ হয়, আর সেখানে থাকা সকল সন্ত্রাসীরা মারা যায়। বেচারা সন্ত্রাসীদের লিডার হইলো কীভাবে আমার মাথা ধরে না। আসলে বন্ধুরা, ছবিটা আসলে একটু কমেডি আছে, তোমরা চাইলে দেখতে পারো। তারপরে এই ভয়ানক মিশন সেখানে সাকসেসফুলভাবে কমপ্লিট হয়, আর এই জন্য তাদের দুজনকেই সম্মানিত করা হয়। তারপর সিন চলে আসে বর্তমানে, আর সেখানে আমরা কর্নেল আজাদকে বলে দেখি যে কোনো একটা কারণে কোর্ট মার্শাল করে তাদের দুজনকে সেনাবাহিনী থেকে বিতাড়িত করা হয়। এখন কেন সেটা করা হয়েছিল সেটা আমরা পরে জানতে পারবো। তখন কর্নেল আজাদ ক্যাপ্টেন মিশাকে বলে, তুমি এই দুজনের খোঁজ নাও, তারা কোথায় আছে এখন সেটা বের করো, আর সে যে করে পারো তাদেরকে দুজনকে মানিয়ে নিয়ে এই মিশনের জন্য তাদেরকে নিয়ে আসো। তারপরে মিশা প্রথমে রকির কাছে আসে, যে কিনা তখন একটা সাধারণ চাকরি করত। মিশার কথা শুনে রকি প্রথমে মানা করলেও পরে রাজি হয়ে যায়। এরপর মিশার সাথে মিশনে যাওয়ার জন্য চলে আসে। তারপর এই দুইজন আবার ফ্রেডিকে নিতে আসে, যেখানে আমরা দেখি ফ্রেডি একটা তেলের কোম্পানিতে চাকরি করে, আর ফ্রেডি তাদের সাথে যেতে রাজি হয় না। তখন ফ্রেডি বলে, আমি এই বেজ্জতি হওয়ার পরেও আবার সেনাবাহিনীতে কীভাবে যাই, আমি আর সেনাবাহিনীতে ফিরব না। তখন রকি ফ্রেডিকে বোঝায় যে ভারতকে আমাদের প্রয়োজন, আমাদের ছাড়া ভারত অচল। কিন্তু ফ্রেডি তখন সিদ্ধান্তে অনড়, যেটা শোনার পরে রকি আর মিশা ফ্রেডিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বলে, তাহলে তুই এবার মুড়ি খা। এই কথা বলে মিশা আর রকি এই মিশনে যাবার জন্য তৈরি হয়। তখন তারা দুজন লন্ডনে চলে যায়, কারণ তাদের কাছে ইনফরমেশন ছিল যে এই গুরুত্বপূর্ণ যন্ত্রটা লন্ডনে আছে। তারপর তারা সেখানে একজন হ্যাকারের সাথে দেখা করে, যার নাম ছিল প্যাম। প্যাম তাদের দুজনকে তাদের সাথে নিয়ে যায় আর বলে তারা 3 ইডিয়টসের এই মিশন সম্পন্ন করবে। তারা আগে থেকে জানতো যে এখানে মাটির নিচে আফরান-নিশোর গোপন সুড়ঙ্গ আছে, আর সেখানে একটা সিন্ধুকও আছে, আর সেই সিন্ধুকের ভেতরেই সেই যন্ত্রটা রাখা আছে, আর সেই সিন্ধুকের চারিদিকে অনেক সিকিউরিটি আছে, আর এর জন্য অনেক সাবধান তাদের কৌশলে সেই সিন্ধুক পর্যন্ত আমাদের যেতে হবে। তারপরে তারা সেখানে একটা প্ল্যান বানায়, আর রকি অনেক বুদ্ধি খাটিয়ে সেই সিন্ধুক পর্যন্ত পৌঁছায়, এবং সেখানে থাকা সন্ত্রাসীদের সাথে রকির চরম মারামারি হয়। প্রথমে রকি একাই সন্ত্রাসীদের কুপঘাত করতেছিল, তার একা একজন এতগুলো সন্ত্রাসীকে কীভাবে সাইজ করে, তখন সে মার দেওয়া বাদ দিয়ে মার খাওয়া শুরু করে। ঠিক তখনই যেখানে আচমকা হঠাৎ ফ্রেডি চলে আসে, আর রকি আর ফ্রেডি দুজনে মিলে সব সন্ত্রাসীদের ঘুম পড়িয়ে দেয়। তাদেরকে সিন্ধুকের ভিতরে থাকা যন্ত্রটা দেখতে তারা দুজন সিন্ধুকের সামনে আসে। সিন্ধুকের ভেতরকার সিন দেখে তখন তারা দুজনে বোকা হয়ে যায় আর ভেবাচাকা খেয়ে যায়, কারণ মাস্ক পরা লোকটা যে যন্ত্রটি এসেছিল সেই সিন্ধুকের ভেতরে যন্ত্র ছিল না, ছিল একটা মেয়ে, যাকে আমরা সবাই সোনাক্ষী সিনহা নামে চিনি, আর তার নাম ছিল প্রিয়া। রকি এই প্রিয়াকে আগে থেকেই জানতো, আর আমরা তখন জানতে পারি রকির সাথে প্রিয়ার বিয়ের জন্য এঙ্গেজমেন্ট হয়েছিল, কিন্তু পরে তাদের বিয়ে ভেঙে যায়। তারপরে প্রিয়া তাদেরকে বলে যে এখানে কিভাবে এসেছে। তখন প্রিয়া তাদেরকে বলে, প্রিয়া আর ভারতের সরকার মিলে এমন একটা প্রোটেকশন টেকনোলজি বানিয়েছিল যাতে করে যদি কেউ ভারতের আকাশসীমা ব্যবহার করে ভারতে হামলা চালানোর চেষ্টা করে, তাহলে মিসাইল দিয়ে আঘাত করার চেষ্টা করে, তাহলে সেটা আকাশে ধ্বংস করা যাবে, আর সেটার নাম ছিল কারণ কবচ, অনেকটা রক্ষা কবচ যাকে বলে আর কি। আর তখন তাদের সেই রক্ষা কবচের একটা সমস্যা ছিল, যেটার পাসওয়ার্ড কোথায় সেভ রাখা যায়, কারণ যেখানে এই পাসওয়ার্ড রাখা হবে কেউ না কেউ সেটা হ্যাক করে ফেলবে। আর এর জন্য তখন তারা সিদ্ধান্ত নেয় যে এই পাসওয়ার্ড শুধুমাত্র প্রিয়ার ব্রেনে সেট করা থাকবে, কারণ যে কেউ যত বড় হ্যাকার হোক না কেন মানুষের ব্রেন হ্যাক করতে পারবে না। আর এই জন্যই মাস্ক পরা লোক প্রিয়াকে তুলে নিয়ে এসেছে। তখন ফ্রেডি কিছু কৌশল অবলম্বন করতে থাকে আর অনেক কিছু ভাবতে থাকে, আর ভাবতে ভাবতে তারা বুঝতে পারে যে মাস্ক পরা লোকের প্ল্যান ছিল অন্যরকম। সেই মাস্ক পরা লোক ইচ্ছে করে এই বক্স থেকে ট্র্যাকিং ডিভাইসটা নিয়ে যায়, যাতে এই ডিভাইসের পিছু নিতে নিতে তারা এ পর্যন্ত পৌঁছে যায়। প্যাম প্ল্যানিং করে রকি আর ফ্রেডিকে এইখানেই নিয়ে এসেছে, আর এখানে সবাই ফেসে গেছে। তারপরে ফ্রেডি সিসি ক্যামেরার দিকে তাকিয়ে বলে, আমরা তোকে ভয় পাই না। অন্যদিক দিয়ে মাস্ক পরা লোক তাদেরকে সিসি ক্যামেরার মাধ্যমে দেখতে থাকে। তারপরে আমরা বুঝতে পারি যে এই মাস্ক পরা লোক বর্তমান কর্নেল আজাদকেও বন্দি করে রেখেছে। তারপরেই ফ্রেডির সাইডে একটা বিস্ফোরণ হয়, তারা সবাই আহত হয়ে যায়। তারপরে ধোঁয়ায় আচ্ছন্ন অবস্থায় ফ্রেডি দেখে প্রিয়াকে সেখান থেকে কিছু সন্ত্রাসীরা নিয়ে যাচ্ছে।
তখন তারা সবাই সাহস করে সেই সন্ত্রাসীদের পিছনে দৌড়তে থাকে আর তাড়া করতে থাকে, এবং সেখানে দুর্দান্ত কার বাইক চেসিং সিন দেখানো যায়, যেটা ছিল মাইন্ড ব্লোয়িং। তারপরে ফ্রেডি আর রকি অনেক কষ্টে সেই সন্ত্রাসীদের গাড়ি পৌঁছায়। তাদের গাড়ির ভেতরে দুর্দান্ত ফাইটিং সিন শুরু হয়ে যায়। এখানে আমরা সেই মাস্কওয়ালা লোকটিকে দেখতে পাই যে কিনা মুভির শুরুতে মিশাকে মেরে আহত করেছিল। সেখানে সব সন্ত্রাসীরা ফ্রেডি আর রকির সাথে পেরে উঠছিল না। সেখানে ফ্রেডির সাথে অনেক হাতাহাতির পরে ফ্রেডি তাকে মাটিতে ফেলে দেয়। এখানে যখন প্রিয়াকে নিয়ে তারা পালিয়ে যেতে শুরু করেছিল, তখন অনেক সন্ত্রাসী এসে তাদেরকে ঘিরে ফেলে এবং বন্দি করে ফেলে। তখন তিনজন মাস্কওয়ালা লোক সেখানে চলে আসে আর নিজেদের মুখের মাস্ক খুলে নিজেদের চেহারা দেখাতে শুরু করে। তাদের একজনের নাম কাবির, যে কিনা কোনো এক সময় রকির বেস্ট ফ্রেন্ড ছিল। আসলে খারাপ বন্ধু কখনো না কখনো দুশ্মন হতে থাকে। তারপরে কাহিনী 7 বছর আগে চলে যায়। কাবিরও তখন তাদের থেকে ইন্ডিয়ার আর্মির একজন সদস্য ছিল, আর সে 15 বছর ব্যয় করে তার কোনো ক্লোন বানিয়েছিল, যেটা তার ইশারা মতো কাজ করত। আর কাবির সেখানে বলেছিল, আজকে থেকে আমাদের দেশের সেনারা কখনো শহীদ হবে না, আর শহীদ যদি কেউ হয় তাহলে সেটা হবে ক্লোন কপি। এখন কাবির অনেক বেশি ক্লোন কপি বানাতে থাকে, যেটা ইন্ডিয়ান মিলিটারি চিফ এর অনেক পছন্দ হয়। কিন্তু কাবির সেখানে বলে এই সব ক্লোনের ব্রেনকে একজনই কন্ট্রোল করতে পারবে, তার ইশারায় ক্লোন যে কোনো কিছু করতে পারে। এই কথা শুনে আর্মিদের সেটা ভালো লাগে নাই, কারণ যদি এই ক্লোন ভুলে কোনো খারাপ মানুষের হাতে পড়ে যায় তাহলে ভারতের অনেক ক্ষতি হবে। তখন সেটা আর্মিতে কমিশন করা হবে কিনা সেটা নিয়ে একটা বোর্ড গঠন করা হয় এবং হ্যাঁ না ভোটের ব্যবস্থা করা হয়। সেখানে এই প্রজেক্ট বন্ধ করার পক্ষে ফ্রেডি আর রকি রায় দেয় আর তাদের হাত উঁচু করে, এবং সবার সিদ্ধান্ত সেই প্রজেক্ট বন্ধ করে দেওয়া হয়, যাতে করে কবির আর 15 বছরের সাধনার উপরে পানি ঢেলে দেওয়া হয় আর পুরো প্রজেক্ট বন্ধ ঘোষণা করা হয়। কবির তখন এই ব্যাপারে আর্মিদেরকে অনেক সুবিধার কথা বলে, কিন্তু তখন সবাই তাকে বেজ্জতি করে সেখান থেকে বের করে দেয়। তখন রাগে ক্ষোভে কবির নিজের ল্যাবে চলে যায় আর তার সকল সদস্যদের ক্লোন বানানোর কাজ শুরু করে দেয় এবং বলে, আমি ভারতের সকল গোপন তথ্য ভারতের দুশ্মনের কাছে বিক্রি করে দেব। আর এই কথা শুনে সাথে সাথে প্রিয়া তার সিনিয়রকে জানিয়ে দেয়। আর তখন কবিরের ল্যাব ধ্বংস করার জন্য ফ্রেডি আর রকিকে পাঠানো হয়। আর আমরা দেখি সেখানে কবিরের সব সিকিউরিটি গার্ডদেরকে ফ্রেডি আর রকি শেষ করে দেয়, আর কাবিরকে তার ল্যাব আর রিসার্চ ধ্বংস করতে বলা হয়। কিন্তু ততক্ষণে কাবির সাইকো হয়ে গিয়েছিল এবং সে ফ্রেডি এবং রকিকে কাবিরের সাথে একত্রে কাজ করার জন্য টাকা অফার করে। এমনকি সেখানে কাবির ইন্ডিয়ান আর্মিদের ব্যাপারে অনেক আজে বাজে কথা বলতে থাকে, যার জন্য ফ্রেডি আর রকি তাকে চিরতরে শেষ করে দেয়। কিন্তু মিশনে ফ্রেডি আর রকিকে বলা হয়েছিল কাবিরকে জীবন্ত তুলে নিয়ে আসার জন্য, আর তারা সেই অর্ডার ফলো করে নেই, যার জন্য তাদের দুজনকে কোর্ট মার্শাল করিয়ে আর্মি থেকে সাসপেন্ড করা হয়। আর সেখানে জেলের ভিতরে তাদের সাথে মুখোশ পরা লোক দেখা করতে আসে আর তাদেরকে বলে, তোমরা যেই কবিরকে মেরেছিলে আসলে সে কবির ছিল না, সে কবিরের ক্লোন কপি ছিল, যার নাম ছিল এল ক্লব। আর এরই সাথে তাদেরকে একাই বলে, আমি তোমাদের দুজনের এই ক্লোন বানিয়েছি। তারপর তারা সেখানে কর্নেল আজাদকে নিয়ে আসে এবং তাদের দুজনের সামনে গুলি করে পরপারে পাঠিয়ে দেয়, যেটা দেখে ফ্রেডি আর রকি তো অনেক রাগ হয়, কিন্তু বন্দি থাকার কারণে তারা কিছুই করতে পারে না। তখন সে মাস্ক পরা লোক নিজেদের সাথে প্রিয়াকে নিয়ে চলে যায়। আর কিছুক্ষণ পরে আমরা দেখি সেখানে প্যামও চলে আসে আর তাদের সবাইকে মুক্ত করে দেয়, এবং তারা কর্নেল আজাদকে বডি নিয়ে ইন্ডিয়া চলে আসে আর সেখানে তার বডিতে সম্মাননা দেওয়া হয়। তারপর তারা দুজন কাবিরের উপর প্রতিশোধ নেওয়ার জন্য তৈরি হয়ে যায়, এবং কাবিরের উপর প্রতিশোধ নেওয়ার জন্য তাদের কাছে শুধু একদিনই হাতে ছিল। আর তা না করতে পারলে কবির সেই রক্ষা কবচ নষ্ট করে ইন্ডিয়ার অনেক বড় ক্ষতি করে দেবে, যেটার কারণে পুরো ভারত ক্ষতিগ্রস্ত হতে পারে। এটা ভেবে তারা আর সময় নষ্ট না করে নিজেদের সুপিরিয়রের পারমিশন নিয়ে কবিরের আস্তানায় পৌঁছে যায়। আর সেখানে অনেক কঠিন হাড্ডাহাড্ডি লড়াই হয়, আর সেখানে কবিরের সকল সেনাদের পরপারে পাঠিয়ে দেয়। তারপর তাদের সামনে আসে তাদেরই ক্লোন কপি, যেটা দেখে ফ্রেডি আর রকি দুজনে খুব অবাক হয় আর তাদের মাঝে ফাইট শুরু হয়ে যায়। সেখানে আমরা দুর্দান্ত ফাইট সিন দেখি এবং তারা নিজেরা নিজেদের ক্লোনের সাথে ফাইট করতে থাকে। বন্ধুরা, আমার কাছে সিনটা অনেক ভালো লেগেছে। এই ক্লোনগুলো এমনভাবে বানানো হয়েছিল যে ক্লোনগুলো যতই মার খায় না কেন সেগুলো আবার আপনি ঠিক হয়ে যাচ্ছিল। তারপর ফ্রেডি আর রকি প্ল্যান করে তাদের দুজনকে একটা ট্রান্সফরমারের সামনে নিয়ে গিয়ে ব্লাস্ট করায় আর সেখানে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দেয়। আর অন্যদিকে আমরা দেখি কবির প্রিয়ার ব্রেনকে স্ক্যান করে প্রিয়ার ব্রেন থেকে পাসওয়ার্ড বের করে ফেলে আর ভারতের রক্ষা কবচকে ডিঅ্যাক্টিভেট বন্ধ করে দেয়। তারপরে কবির অনেকগুলো মিসাইল ভারতকে ধ্বংস করার জন্য লঞ্চ করে দেয়, যার পরে ফ্রেডি আর রকি কবিরের ল্যাবের ভিতরে চলে আসে। আর সেখানে ফ্রেডি আর রকির সাথে কবিরের অনেক ফাইট হয়, কিন্তু ফ্রেডি আর রকি কিছুতেই একজন কবিরের সাথে পেরে উঠছিল না, কারণ ততদিনে কবির টেকনোলজির সাহায্যে নিজেকে অনেক বেশি শক্তিশালী বানিয়ে নিয়েছিল। এখন তারা দুজন কবিরের হাতে অনেক মার খায় আর কবির তাদের বেজ্জতি করতে থাকে। এটা দেখে ফ্রেডি আর রকির অনেক ক্ষোভ হয়। সেই রাগে ক্ষোভে
ফ্রেডি আর রকি এক পর্যায়ে কবিরকে ইলেকট্রিকের সাহায্যে পরপারে পাঠিয়ে দেয়। আর তারপরে দেখা যায় কবিরের লঞ্চ করা মিসাইলগুলো ভারতের আকাশ সীমানায় ঢুকে পড়ে। আর তখন তারা রক্ষা কবচ অ্যাক্টিভেট করতে গিয়ে দেখে কবির সেই পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলেছে। তাড়াহুড়ো করতে গিয়ে তারা 2বার ভুল পাসওয়ার্ড দিয়ে ফেলে। আর তাদের কাছে শুধু একটা সুযোগ ছিল, সেই রক্ষা কবচ অ্যাক্টিভেট করার জন্য। তখন ফ্রেডি বলে কবিরের সবচেয়ে কাছের ক্লোন ছিল একোবলে। তখন রকি সেটা লিখে ইন্টারপ্রেস করে, আর এবার এই পাসওয়ার্ডটা সঠিক ছিল। আর এভাবে তারা ভারতের রক্ষা কবচ অ্যাক্টিভেট করে ফেলে। আর কবিরের লঞ্চ করা মিসাইলগুলো সাথে সাথে আকাশেই ধ্বংস হয়ে যায়। তার মানে এখন ফ্রেডি আর রকি ভারতের সবচেয়ে বড় আতঙ্ক ধ্বংস করে দেয়। আর এরই মাঝে এই মুভির গল্পটি শেষ হয়ে যায়। আসলে মুভিটা যেভাবে হাইপ তুলেছিল তেমন ভালো করতে পারেনি বন্ধুরা। আমার কাছে মুভিটা এভারেজ লেগেছিল। যাই হোক, সবার পছন্দ তো আর এক হয় না, তোমাদের কাছে ভালো লাগতেও পারে, আবার বেশি ভালো নাও লাগতে পারে। তো বন্ধুরা, আমার এই এক্সপ্লেনেশন তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও। ভালো লাগলে সাবস্ক্রাইব আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। পরবর্তী ভিডিও হবে অজয় দেবগনের ময়দান ছবি নিয়ে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।